না না ঠিক আছে ঠিক আছে চলে এসছি চলো চলো। নমস্কার, আমি শান্তনু চলে এসেছি আপনাদের সকলের ভালো লাগা অনুষ্ঠান চেনা কবির ভালো লাগা কবিতা। আপনারা ভালো আছেন তো? বেশ কয়েকদিন পর দেখা হলো। তো আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তার সঙ্গে কিছু টেকনিক্যাল কারিগরি গন্ডগোল আজকেও করছে। এই সমস্ত কিছু ফেস করে নিয়েই চলছে। তবে এই সময়ে যেটা ভাল লেগেছে আমার, সেটা হচ্ছে যে সকলের উদ্বিগ্ন হয়েছেন সকলে যে প্রোগ্রামটা হচ্ছে না কেন। এইটা আমার খুব ভালো লেগেছে যে সকলে খোঁজ নিয়েছেন যে প্রোগ্রামটা হচ্ছে না, আবার তারা কি বন্ধ হয়ে গেল, আবার কবে থেকে প্রোগ্রাম হবে। এইটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার্ড করেছে যে তাহলে ভালো লাগছে। ভালো না লাগার যে অনুপস্থিতি, সেই অনুপস্থিতিটা তো পীড়াদায়ক। সেই পীড়া থেকেই আমাকে জিজ্ঞেস করা, এবং সেই জিজ্ঞেস করা থেকে এইটা বুঝে নিতে অসুবিধা হয়নি আমার যে প্রোগ্রামটি আপনাদের কাছে ইতিমধ্যে আপনাদের বেশ কিছুটা হৃদয় হরণ করেছে। স্বাভাবিকভাবে আমার দায় এবং আমার দায়িত্ববোধ আরো বেশি বেড়ে গেল। এটা বুঝে গেলাম যে যে কোনো সমস্যাই হোক না কেন, সে সমস্যাকে ফেস করে তাকে প্রতিহত করে আমার এই প্রোগ্রাম চালিয়ে যেতে হবে। এবং যে কবিতা, যে প্রোগ্রাম আমি চেয়েছিলাম যেটা, এবং সবসময় কবিদের সাথে আলোচনা করে বলি যে আমার প্রচার নয়, কবির প্রচার নয়, কবিতার প্রচার, কবিতার জয়গান। আজ মনে হয় এই প্রোগ্রামটা এক সপ্তাহ প্রায় 2 সপ্তাহ না হওয়ার মধ্যে দিয়ে মনে হয়েছে জয় হো আমার এই প্রোগ্রাম। এবং এই প্রোগ্রাম যথেষ্ট সেইভাবেই চলছে। আজকে আমরা যার কবিতা নিয়ে আমাদের এই অনুষ্ঠানে, আজকের যিনি অতিথি কবি, তিনি অত্যন্ত নামকরা একজন কবি, এবং শুধু কবি নন, তিনি এই কবিতার জগতের একজন সংগঠকও বটে। আপনারা সকলেই চেনেন, আমি ইতিমধ্যেই নোটিফিকেশনে বলে দিয়েছিলাম যে আপনারা যারা এই মুহূর্তে বাংলা কবিতার হাল লৌকিকতার খবর রাখেন তারা তাকে চেনেন। আশিস মিশ্র এই মুহূর্তে বাংলা কবিতার অন্যতম একটি পরিচিত নাম। সেই নাম, তার কবিতা, এবং তিনি আজকে আমার অতিথি কবি। তার কবিতা আমি পড়বো এবং আমার অনুভব আপনাদের কাছে বলবো। এখন আশিস দার সাথে আমার পরিচয় সবটাই ফোনালাপের মধ্যে দিয়ে, এবং মূলত আশিস দার সঙ্গে সম্পর্কের যিনি অনুঘটক, সেটা হচ্ছে যে আমার অত্যন্ত প্রিয় কবি শ্রদ্ধেয় শ্যামল জানা। শ্যামল জানাকেও আপনারা সকলে চেনেন। তিনি এই প্রোগ্রামটাকে তার নিজের প্রোগ্রাম মনে করেছেন, এবং তার সাথে আরো একজন বিখ্যাত কবি নৃপেন চক্রবর্তী। আপনারা নৃপেন দাকেও সকলে চেনেন। এরা দুজনে মিলে আমাকে, যার পর আমি প্রথমে খুব শিশু অবস্থায় এই প্রোগ্রামটাকে শুরু করেছিলাম, কিন্তু আজকের এই প্রোগ্রামটা যত দিন যাচ্ছে ম্যাচুরিটি তার বাড়ছে, পরিণত হচ্ছে সেটা এই দুজন লোকের অবদান। এটা আমি অস্বীকার করতে পারবো না কোনোদিন। অস্বীকার করার কিছু নেই। আমি তো সকলের কাছে সাহায্য চেয়েছি। অনেকেই সাহায্য করেন আমায়। শ্যামলদা সাহায্য করেন, শ্যামল মুখোপাধ্যায় সাহায্য করেন, সুগত চৌধুরী, সুগতদার কাছেও আমি সাহায্য চাই মাঝে মধ্যে। এখনো পর্যন্ত যাদের কাছে সাহায্য চেয়েছি কেউ ফেরায়নি, কিন্তু উল্লেখযোগ্যভাবে এই দুজন, শ্যামল জানা এবং নৃপেন চক্রবর্তী, তারা দারুণভাবে আমাকে উৎসাহিত করছেন, এবং তারা এই কবিদের সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দিচ্ছেন। তাদের কবিতা নিয়ে আমি পড়ছি, অনুসন্ধান করছি, এবং তারপর আপনাদের কাছে এসে উপস্থিত হচ্ছি। একটা বড় জার্নির মধ্যে এনারাও এই যুক্ত হয়ে গেছেন আর কি। সব মিলিয়ে দারুণ একটা অনুভূতি আমার জীবনটা এই মুহূর্তে। যাই হোক, আমি আশিসদার কথায় আসি। আশিসদা কিন্তু খুব বড় মাপের সংগঠক একজন, সম্পাদকও বটে। আশিসদার সাথে আমার পরিচয় শ্যামলদা করিয়ে দিয়েছেন, এবং তারপর টেলিফোনে 2-4 বার কথা হয়েছে কবিতা নিয়ে, এবং আজকে আমি সরাসরি উপস্থিত হয়ে গেছি আপনাদের কাছে। আশিসদার জন্ম 1966 সালের 5ই ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার বড়বাড়ি গ্রামে। বাবা প্রয়াত হয়েছেন, মাও প্রয়াত হয়েছেন। বাবা প্রয়াত ফণীন্দ্র মোহন মিশ্র ও মা মলিনা মিশ্র। গ্রামের স্কুলেই তার প্রাথমিক শিক্ষা। পরে রামপুর বিবেকানন্দ মহাবিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে ভর্তি হন।
তিনি হলদিয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। সেই সঙ্গে সংবাদ সাপ্তাহিক আপনজন পত্রিকার সম্পাদন সহযোগী। 8-এর দশকের শেষ দিকে প্রথম কবিতা প্রকাশ হয় দোতনা পত্রিকায়, পরে ঝড়কা ও সরলিত সংলাপ নামের লিটল ম্যাগাজিন তিনি সম্পাদনা করেন। কিছুদিন কলকাতার একটি প্রকাশনা বিভাগে তিনি কাজ করেছেন। আর্ট কলেজে ভর্তি হয়েছেন, চেষ্টা করেছেন আর্ট কলেজ নিয়ে তার শখ ছবি আঁকা, প্রকাশনা এবং অনুষ্ঠান সঞ্চালনা করা। এইটা একটা দারুণ, আমার সঙ্গে একেবারে আশিসদার মিল আছে এখানে, যে অনুষ্ঠান বাড়তিভাবে আমরা অনুষ্ঠান সঞ্চালন করি। 1400 সালে প্রথম কবিতার, বাংলার 1400 সাল, প্রথম কবিতার বই বিপর্যয় তোমাকে ভয় পায় প্রকাশ হয়। তারপর মেঘনারীর ভূমিকা, নৌকা নদীর ছবি, অর্ণলিপি প্রকাশ। ইতিমধ্যে তার মোট গ্রন্থের সংখ্যা প্রায় 10টি। বেশ কয়েকটি সম্মাননাও পেয়েছেন, সম্মাননাও তিনি ইতিমধ্যেই পেয়েছেন এবং আগামী দিনে আরো পাবেন, আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে কামনা করি। ও একটি ভুল বলে ফেলেছি আমি, এমন ভাবে লেখাটা লিখেছিলাম, প্রয়াত কথাটা একসঙ্গে ব্র্যাকেটে, তো ইতিমধ্যে কবি আমাকে শুধরে দিলেন। মা আছেন এখনো, আমার প্রণাম নেবেন মাসিমা। মা আছেন, ভাগ্যবান, আমার তো নেই। যাকে এরপর এই 10টি কবিতার বই আমি যদি ক্রম অনুযায়ী পড়ি, একটু যদি ক্রম অনুযায়ী আমি পড়ি, তাহলে বিপর্যয় তোমাকে ভয় পায় 1400 সাল বাংলার, মেঘনারীর ভূমিকা 2005 সাল ইংরাজির। এখনো সাউন্ড কম লাগছে আপনাদের? সাউন্ড তো ফুলই আছে, সাউন্ড কম? আমি চেষ্টা করছি যতটা, আমার টেকনিক্যালি দিক থেকে আমি সাউন্ডটাকে সম্পূর্ণভাবে বাড়ানো আছে। দ্বিতীয় মেঘনারীর ভূমিকা 2005 সাল ইংরাজির, নৌকা নদীর ছবি 2006 সাল, তুমি আজ অন্যরকম 2012 সাল, একত্রে আছি কবিতায় যৌথ ভাবে এটা করেছিলেন 2013 সালে। যৌথভাবে আরো দুটি বই দেখতে পাচ্ছি, পদ্ম পালক 2015 সালে, যুগলবন্দি যৌথ এটাও 2019 সালে। এছাড়াও আলাদাভাবে 2019 সালে অরণ্যলিপি সম্পাদনা করেছেন। শব্দ প্রতিমার আকাশ 2014 সালে সম্পাদনা করেছেন। ঈশ্বরের কবিতাগুচ্ছ 2017 সালে। এই হচ্ছে আপাতত একটি বায়োডাটা। সেই বায়োডাটা আমরা একটু, আমি বন্ধুদের বলছি যারা সাউন্ড কম পড়ছেন তারা, অনেকে আবার ঠিকঠাক পাচ্ছেন, দরকার হলে একটু হেডফোন ব্যবহার করুন। এই টেকনিক্যাল ব্যাপারগুলো এত সমস্যা দিচ্ছে না। আমি কম্পিউটারে শুরু করেছিলাম, সেখানে তো সাউন্ডই গেল না। এখন আমি এই প্রোগ্রামটা মোবাইলে করছি, তাতে অনেকে দেখতে পাচ্ছে না। তো তখন তো একদম পুরো বোকার মতো বসেছিলাম, মানে কিছুই হচ্ছে না টাইপের। এটাকে আমি একটু টেকনিক্যাল ভাবছি, যে টেকনিক্যাল নো হাউটা জানেন, আমি এটা ভাবছি যে এটাকে রেকর্ডিং প্রোগ্রাম করে পরে ফেসবুকে লাইভের মতো করে দেওয়া যায় কিনা, তাহলে হয়তো এই টেকনিক্যাল সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবো কিনা বুঝতে পারছি না। যারা জানেন তারা একটু আমাকে সাহায্য করবেন পরবর্তীকালে আমায় ফোন করে বা আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে লিখে। যাই হোক, আমি কবিতায় যাই। প্রথম কবিতা আমি যেটা পড়ব সেটা হচ্ছে যে একটি অনুভবের কবিতা। কেমন সকাল তুমি চেয়েছিলে, কেমন সকাল তুমি চেয়েছিলে, নিশ্চিত তা কখনো বিকেলের মতো নয়। তেমন সকাল কবে কখন পেয়েছিলে, এত আহ্বান করেছ, অজুহাত দিয়ে তা সরিয়ে দিয়েছে অহং। যে রং দিতে চাইছো তাকে কি সামলে নিয়েছ, যত বড় সময় তুমি স্নানের জন্য দিয়েছ, তত বড় গান তুমি দাওনি শরীরে। সকালকে বিকেল ভেবে হাতে যা তুলেছ, পড়ন্ত রোদ তখন হাসতে হাসতে সরে গেছে। দেখে নি আমার টিম কি বলছে। আমি বলেছি হেডফোন ইউজ করতে সকল, ঠিক আছে, ওকে। আমার টিম কাজ করে আমার পেছনে, আমার মেয়ে সে বলে গেল, কেউ তাকে ফোন করে বলেছে যে সবটা ঠিক ঠিক মতো শোনা যায়। আমি সকলকে অনুরোধ করছি হেডফোন ইউজ করার জন্য।
কবিতায় আছে, কবিতা তো পড়লাম, এটা একটা অদ্ভুত একটা অনুভবের কবিতা, যে কবিতার নির্মাণে আমরা প্রশ্ন পাচ্ছি, ফিরে 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 আমরা প্রশ্ন পাচ্ছি। যেমন কেমন সকাল, প্রথম লাইনটাই কেমন সকাল তুমি চেয়েছিলে, উত্তরও তো অনেকটা দিলেন প্রশ্নের ঢঙে, নিশ্চিত তা কখনো বিকেলের মতো নয়, তেমন সকাল কবে কখন পেয়েছিলে। এই যে প্রশ্ন দিয়ে কবিতাটাকে শুরু করা, এবং মাঝখানে আবার একটি প্রশ্নতে ঢুকেছেন, যে রং দিতে চাইছো তাকে কি সামলে নিয়েছো। এখন যা চাই তা কি পাওয়া যায়? কেউ কি নিজের জীবনে পেয়েছে? সে যখন কোনো কিছু চেয়েছে তাই কি পেয়েছে? তাহলে তো সেই প্রবাদ বাক্যটা ভুল হয়ে যাবে। এবং দেয়ার সাম লাকি পার্সন যারা যা চাইছে তা পেয়েছে। আমি জানি না, পাওয়ার পর অনেকে হয়তো বলতে পারেন যে আমি এটাই চেয়েছিলাম, আমি সে তর্কে যাচ্ছি না, কিন্তু এটা ঠিক যে যা আমরা চাই, যা আমরা কামনা করি তা পাই না। ধরুন আমি এই অনুষ্ঠানটা এই মুহূর্তে যেভাবে করতে চাইছি, আমি নিজে বুঝতে পারছি আমি সেভাবে করতে পারছি না, টেকনিক্যাল বেশ কিছু প্রবলেম সেটা আমাকে করতে দিচ্ছে না। এখন তা সত্ত্বেও আকুলতা আছে। এই যে এত আহ্বান করেছো, যে লাইনটা তিনি এসে বললেন, এ তো প্রার্থনা। আকুলতা এখানে আছে, যে এত আহ্বান সে করেছে, বারবার আহ্বান কাকে করে, বারবার আহ্বান মানে হচ্ছে সেটা হচ্ছে যে আকুলতা থেকে, প্রার্থনা থেকে, এটা প্রার্থনার একটা ঢং আছে, কিন্তু অজুহাত দিয়ে তা সরিয়ে দিয়েছে অহংকার। অহংকার বোধটাও এখানে আছে, অহংকারের কথাও তিনি বলছেন। অর্থাৎ শিক্ষিত যা জয় করতে তিনি চান, সে তার অহং বিসর্জন দিয়ে কি আসবে? আমি পাহাড় জয় করতে চাই, পাহাড় কি জয় করতে দেবে? সে তো দেবে না আমাকে জয় করতে, প্রতিবন্ধকতা তৈরি করবে, এটাই তার অহংকার। আপনি যদি মনে করেন আমায় কিনবেন, আমি তো বিক্রি হব না, এই বিক্রি হব না, এই অ্যাটিচিউডটাই হচ্ছে আমার অহংকার, এই অহং। আপনি কারোর সঙ্গে প্রেম করতে চান, সে রাজি হয়েও হচ্ছে না, এটা তার অহংকার। যে সেও যে রংটাকে দিতে চাইছে, সেই রংটাকে কি সে সামলাতে পারছে? কবি প্রশ্ন করেছেন, তাকে তুমি সামনে নিয়েছো? তোমার সাদা কালো জীবনে যে রং, হলুদ হোক, লাল হোক, সবুজ হোক, সেই রংটাকে কি তুমি সামলাতে পারছো? যে অনুভূতি, যে চাওয়া, যে পাওনা, রামধনুর মধ্যে 7টা রং লেগে থাকে, একসঙ্গে মিশে একটা রেইনবো তৈরি হয়। তার মধ্যে থেকেও যদি আপনি কোনো স্পেশাল রং চান, আলাদা কোনো রং চান, নিজের আর্ট কলেজের ব্যাপার আঁকতে ভালোবাসেন, তাই রঙের কথাটা এসছে এখানে। রঙের তারা মানে আরো ভালো বোঝেন, কোথায় কোন রং যাবে, কত দূর যাবে, কতটা যাবে না, সবটা সেইভাবে তারা বোঝেন। এটা হয়তো আমরা কবিতার লোকরা সবটা বুঝতে পারবো না, কিছু ফিলিংস আমরা যখন ট্রান্সফার করবো ফিলিংসে, অনুভবে, তখন হয়তো আমরা কিছুটা যেতে পারবো। সমস্ত অনুভবকে সামনে নেওয়া যায়? যায় না। সব অনুভব সামনে নেওয়া যায় না। আমি কান্না কি সামলাতে পারি? আমার অনুভবে যদি চোখে কান্না আসে, আমি কি সামলাতে পারি আমার চোখের জল? আমি সাধারণভাবে বললাম, এরকম আরো অজস্র অনুভব, অনুভূতি, অনেক আবেগ আছে, এখানে বাজে, এখানে আসে না। কিন্তু তিনি এই কবিতার মধ্যে বলছেন যে যত বড় বেশি সময় তুমি স্নানের জন্য দিয়েছো, বিলাস, স্নান হচ্ছে বিলাস। স্নানের সময় মানুষ একান্ত হয়, একান্ত নির্জন হয় নিজের সঙ্গে, এবং সে তখন তার নিজস্ব অঙ্গ প্রত্যঙ্গে কে নিজে ছুঁয়ে দেখে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ, নিজের গোপনীয়তাকে ছুঁয়ে ছুঁয়ে দেখে। এটা তার বিলাস, বিলাসের জায়গা, প্রসাধনের জায়গা, সমস্ত কালিমতাকে ধুয়ে ফেলার জায়গা, আবার নতুন করে শুদ্ধভাবে বেরিয়ে আসা। বাথরুম থেকে বেরিয়ে আসা পর মানুষের গা দিয়েই কেমন একটা যেন সুন্দর একটা গন্ধ বেরোয়, মায়ের গন্ধ। মা যখন বাথরুম থেকে বেরোন, তখন মায়ের গন্ধ আমি আজও মনে করতে পারি, আজও মনে করতে পারি বাথরুম থেকে বেরোনোর পর মায়ের গন্ধটা ঠিক কেমন ছিল। ঠিক তেমনি ভাবেই স্নানের জন্য যতটা সময় দিয়েছেন, এখানে তিনি বলছেন যতটা বিলাসের জন্য তুমি সময় দিয়েছো, তত বড় গান তুমি দাওনি, সঙ্গীত তুমি দাওনি।
সঙ্গীতের যে স্বরলিপি আছে, রং যেমন 7টা রং, স্বরলিপিরও 7টা। সেই যে দূর, সেই সুর আরো বিস্তৃত হবে, সেই বিস্তৃতির সময়টা তুমি দাওনি। একটা ইলিউশনের মধ্যে তোমার গুলিয়ে গেছে, এটা সকাল না বিকেল। এটা ম্যাক্সিমাম মানুষের গুলিয়ে, যে কোনো ছবিতে গুলিয়ে যায়। আমি তো অনেক সময়, এটা আমার ক্ষেত্রে সময় মনে হয় এটা গধূলি বেলা, গধূলির ছবি দেখলে, সূর্যাস্তের ছবি দেখলে আমার মনে হয় যে এটা বোধহয় সূর্যোদয়ের কাল। তো সেই ইলিউশনে এটা একটা গুলিয়ে যায়। পড়ন্ত রোদ, সেই পড়ন্ত রোদ সেটা সরে গেছে দূরে হাসতে হাসতে। অর্থাৎ তুমি যাকে কামনা করেছিলে সেই প্রথম জায়গা থেকে, কেমন সকাল তুমি চেয়েছিলে, সেই যে কামনার বস্তু, সেই কামনার বস্তু কখন ইলিউশনের মধ্যে দিয়ে যে তোমার দূরে সরে গেছে তুমি বুঝতে পারোনি। এখন শেষ অবধি যে প্রশ্নটা দাঁড়ায় এই কবিতায়, সেটা হচ্ছে যে কবিকে প্রশ্ন করতে ইচ্ছে করে যে কি চেয়েছিলে? প্রেম, ভালোবাসা, জ্ঞান, নতুন দিন, নতুন দিশা, কোন সকাল? এই সকাল বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন, এটা রহস্য রয়ে গেল। কেমন সকাল তুমি চেয়েছিলে, যা পরবর্তীকালে ভরে গেল। এই সকালকে আপনি ট্রান্সফার করতে পারেন বিভিন্ন অনুভূতিতে, বিভিন্ন সময়। এই রহস্যটুকু থাক, এই রহস্যটুকু আছে বলেই এই কবিতা আরো ব্যঞ্জনাময় তার হয়ে উঠেছে, আরো সুন্দর হয়ে উঠেছে। একটা সুন্দর কবিতা পড়াবার আমরা দ্বিতীয় কবিতায় যাই। একটা ফিরে দেখার কবিতা আমরা পড়ব। খুব সুন্দর কবিতাটা, খুব রোমান্টিক ঢঙে। এবং আশিস বাবুর কবিতা পড়তে গিয়ে, যদিও আমি এখানে আজকে আপনাদের কাছে বিভিন্ন অনুভূতির কবিতা ভার্সেটাইল ভাবেই রাখবো, এটাই আমি রাখার চেষ্টা করি। কবিকে কোনো যখন একটা দিক থেকে বাঁধার চেষ্টা করি না, কিন্তু তার কবিতার জার্নির মধ্যে দিয়ে আমার মনে হয়েছে যে একটা অসম্ভব প্রেমিক মন, একটা প্রেমিক মানুষ তার মধ্যে লুকিয়ে আছে। এবং সেটা সব সময় তার কবিতা বিভিন্ন কিছুর মধ্যে এটা রয়েছে। আশিসদার সঙ্গে আমার আরো নিশ্চয়ই আলাপ হবে, আরো দীর্ঘভাবে মানুষটাকেও জানতে পারবো। তখন একটু মিলিয়ে নেবো যে আমি যা ভাবছি সেগুলো সব ঠিকঠাক কিনা। আমরা দ্বিতীয় কবিতা পড়ব, বসন্ত রঙের জামা। 21 বছর আগে যাই তবে রেনু, যাবে? বসন্ত রঙের জামা আড়ালে আড়ালে কি পড়াবে? কতদিন পর দেখা, কতদিন ধরে স্নায়ু সন্ধি, ওষ্ঠ ছুঁয়ে যায় তিল, বুকে মাথা রেখে হলে বন্দি। কিভাবে যে হয়ে গেল কেউ কি জেনেছে কিছু আগে? আবির নদীর ছায়া, কামনার কোনো মায়া জাগে? সেসব কতদিনের অভিযোগ, অভিমান রেখা ভেঙে চলে এসো সব, ভেতরে ভেতরে ধ্বনিত হয় লেখা। একটা ফিরে দেখার কবিতা, একটু চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে পড়ে পেছন দিকে তাকানোর কবিতা, কিন্তু নির্মাণ হচ্ছে রোমান্টিক ভাবে, খুব রোমান্টিক ঢঙে কবিতাটা নির্মাণ হয়েছে। এবং একটি ক্যারেক্টারকেও সামনে রাখা হয়েছে, একটা সময়কে নির্দিষ্ট করা হয়েছে। যেমন 21 বছর আগে, আমাদের 20 বছরের পর, সেই কবিতার লাইন মনে পড়ে যায়। 21 বছর আগে চলো যাই তবে রেনু। কি সুন্দর নাম রেনু, ছোট্ট নাম, রোমান্টিক নাম। এবং রেনু অর্থটাও যদি আপনি ধরেন, সুন্দর কোমল একটা সৃষ্টির কথা কোথাও আছে নাম বাছার মধ্যে দিয়ে। অনেক সময় অনেক কবিকে আমি জিজ্ঞেস করে দেখেছি, তারা হেসে আমাকে অনেক সময় বলেছেন যে না, আমি অত অত ভেবে টেবে কিছু করি না। কিন্তু অবচেতন মন থেকেও যদি লেখেন, কোথাও একটা কিছু রিলেট করে কবিতা। এই নামটাই বাসলেন কেন? অন্যরা শিমুলও তো বাঁচতে পারতেন। বেল টগর আর মেয়েদের নামের তো অভাব নেই, রেনু বাসলেন কেন? এই প্রশ্নগুলো আমাকে আমাকে ভাবায়। তখন মনে হয় যে কবির মন সেই সময় যেভাবে যাচ্ছে, হয় তিনি সচেতন ভাবে লিখেছেন, যদি অসচেতন ভাবেও লিখে থাকেন, তাহলে তার মন সেই সময় এমন ছিল
এই নামটাই তার মনে উচ্চারিত হয়েছে তার মন থেকে, একেবারে নাভি থেকে উঠে এসছে এই নামটা। তো তার সেই নামের একটা মাহাত্ম নিশ্চয়ই থাকবে। রেনু নামটা এত কাছের, এত যেন নিজে ডেকে নেওয়ার মতো, খুব সুন্দর। চলো যাই তবে রেনু, যাবে, কত একটা আবেদন। হ্যাঁ, কত সুন্দর একটা আবেদন, ছোট্ট ছোট্ট অনেকটা কাটাম রাইটিং এর মতো কেটে কেটে। হ্যাঁ, বসন্ত রঙের জামা, বসন্ত রঙের জামা, ভাবুন আপনি, বসন্ত যৌবনের প্রতীক, সেই যৌবনের প্রতীক আহ নায়িকাকে বলছে, সেই যৌবনের প্রতীক, সেইটা আবার আজ 21 বছর কেটে গেছে। 21 বছরে মানুষ অ্যাডাল্ট হয়ে যায়। তখন তার সমস্ত কিছুর সময় হয়, তার ফেলে আসা 21 বছর আগে। তাহলে 21+21 ধরলে 42 বছর হয়। যদি ধরে নি 42 বছরে দাঁড়িয়েও এই রিয়ালাইজেশন হচ্ছে, তাহলে তখন মধ্যবয়স্ক। তখন তার মনে হচ্ছে যে আমার যৌবনটা বোধহয় চলে যাচ্ছে। বসন্ত রঙের জামা 21 বছর আগে পরাবে, আরেকবার জিজ্ঞেস করছেন, আরেকবার রাঙিয়ে দেবে আমায়। কত সুন্দর আবেদন। কতদিন পর দেখা, কতদিন ধরে স্নায়ু সন্ধি, ওষ্ঠ ছুঁয়ে যায় তিল, বুকে মাথা রেখে হলে মধ্যে একটা সমর্পণের ছবি এই চিত্রকল্পে আছে। কিন্তু এটাই উনি বলছেন কিভাবে হয়ে গেল এই প্রেমের মধ্যে আত্মসমর্পণ, এবং যেটা প্রেমের মধ্যে থাকে একরাশ অভিমান কোথাও যেন লুকিয়ে থাকে, সেই একরাশ অভিমান ভাঙার কথা তিনি বলেছেন এই কবিতায়। সেসব কতদিনের অভিযোগ, অভিমান রেখা, সেই অভিমান রেখা সব ভেঙে চলে এসো, ভেতরে ভেতরে ধ্বনিত হয় লেখা। সেই লেখাটা কি কবিতা? একটা স্বপ্নের ধ্বনি যে কবিতায় বাজছে, আমার মনে হয়েছে এটা যে একটা স্বপ্নের ধ্বনি, সেই স্বপ্নের ধ্বনিটা কবিতায় বাজছে। নদীর আবির, নদীর ছায়া কামনার, আবির নদীর ছায়া কামনার কোন মায়া জাগে, সেসব কতদিনের অভিযোগ, অভিমান রেখা ভেঙে চলে এসো সব, ভেতরে ধ্বনিত হয় লেখা। এই লেখা, রেখা ভেঙে, রেখাও একটা লাইন, আবার লেখার মধ্যেও লাইন থাকে, দুটোর মধ্যে কত ডিফারেন্স। রেখা একটা গন্ডি আঁকতে পারে, কিন্তু সেই গন্ডি ভেঙে ভেঙে দিচ্ছে যখন, সেই রেখার গন্ডিটা যখন তুমি ভেঙে দিচ্ছ, তখন সেই রেখাগুলো ট্রান্সফার হয়ে যাবে বর্ণে, অক্ষরে, সেখান থেকে উচ্চারিত হবে নতুন শব্দমালা। এই উচ্চারণ হবে নতুন শব্দ, যেন স্বপ্নের হবে ভেতরে, কোন ভেতরে, নিজের অন্তরের ভেতরে, প্রেমের ভেতরে, মিলনের ভেতরে একটা উচ্চারিত হবে লেখা। খুব সুন্দর কবিতা। স্বপ্নের ধ্বনি যেন এটা আছে। খালি নির্মাণে খেয়াল করবেন, এখানে একটি নির্দিষ্ট করে সময়কে বলা হয়েছে এবং একজনকে সামনে দাঁড় করিয়ে এই কবিতা, একটা চরিত্রকে দাঁড় করিয়ে এই কবিতাটি আঁকা হয়েছে। খুব সুন্দর কবিতা। আমরা পরবর্তী কবিতায় যাব। এটাও একটি রোমান্টিক কবিতা পড়ে নি, রোমান্টিক কবিতা পড়ছি, তারপরে আরো বিভিন্ন বিষয়ে যাব। বৈশাখে, কে জানে, কে বলবে, কে বলে, দহন বেলায় জড়িয়ে নেবে জলজ বলকলে, কেন যে আঁকে চলতি পথে, কে যে আঁকে অতীত চুমিতে যাবে কি হাসলি বাঁকে, সাড়া নেই, কোনো সাড়া নেই, তাহলে কি আছে, মনে পড়ে ছায়া ছাতিমে ডেকেছিলে, বৈশাখে যাই ভিজে তোমারই মায়া গাছে, মুদ্রিত কবিতা কি ফুটিয়েছিলে। আবার একটি প্রশ্ন তোলা কবিতা, আবার একটি প্রশ্ন তিনি ছুড়ে দিচ্ছেন কাছে। প্রেমের কবিতায় রহস্যও আছে, এই কবিতার মধ্যে প্রশ্ন আছে, রহস্য আছে। কে বলে, কেন যে আঁকে, সাড়া নেই, কোনো সাড়া নেই, এই শব্দ, তাহলে কি আছে। যদি এই শব্দগুলো বিন্যাস, এই শব্দ বিন্যাসে যান, তাহলে দেখবেন কবি একটা রহস্য তৈরি করেছেন। কে জানে, কি জানে, কি আঁকে, কেউ বলতে পারছে না। কবি নিজেও এটা একটা দ্বন্দ্বের মধ্যে পাঠককে ফেলে দিচ্ছেন যে কে জানে, কিন্তু ঢংটা তার এটা। কিন্তু কত সুন্দরভাবে দ্বিতীয় লাইনে এলেন, দহন বেলায় জড়িয়ে নেবে জলজ বলকল। বলকল, দহন বেলা আমার জ্বালা করছে, আগুনেরই জ্বালা, দহনের জ্বালা, কিন্তু যে বলকল, যে গাছের ছাল আমাকে জ্বলাবে, সেটা জলজ। কি সুন্দর, অর্থাৎ কত প্রাণের আরাম এবং
শান্তি, আরাম, একটা যন্ত্রণা প্রশমন, একটা প্রলেপ, কি বলতে পারি, একটা শুশ্রূষা। এটাই আমার, এই শব্দটাই আমার আসছে, শুশ্রূষা যেন। এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা। একটা কথা নিয়ে এসছেন হাসুলি বাঁক, একটা বিখ্যাত উপন্যাস আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, হাসুলি বাঁক। অর্থাৎ এই হাসুলি বাঁক কথাটার মধ্যে দিয়ে, আমি জানি না প্র্যাকটিক্যালি হাসুলি বাঁক আছে কিনা ওখানে বা আমাদের তারাশঙ্করের জায়গায়, বলতে পারবো না, আমার জানা নেই। হতে পারে হাসুলি বাঁকটা আমি থাকতেই পারে, খুব কমন নাম। কিন্তু না থাকলেও আমার এটা মনে হচ্ছে এই নামটা উচ্চারণ করার মধ্যে দিয়ে এই যে আমি ব্যাকে ফিরে যাচ্ছি, পিছনে, এখানেও একটা ফিরে দেখার কথা যেন তিনি বলছেন। অতীত চুমিতে যাবে কি হাসুলি বাঁকে, এই অতীতটাকে আরো কনফার্ম করার জন্য তিনি হাসুলি বাঁক কথাটা টানলেন। অনেক পুরনো লেখা, পুরনো একটা উপন্যাস, সেটাকে উল্লেখ করলেন এই অতীতে যাবেন বলে। অতীতটাকে, অতীত শুধু বলে দিলাম তাহলেই হয়তো হতো, কিন্তু কবির মনে হয়েছে যে না, শুধু অতীতটুকু বলবো না, একটা অতীতের একটা কোনো রেফারেন্স দিই, যে রেফারেন্সে সাট করে নিজের যে মনের ভেতর যে তৈরি হওয়া যে চিত্রকল্প, সেই চিত্রকল্পটা সত্যিই অতীত স্পর্শ করবে। সেই জন্য আমার মনে হয় হাসুলি বাঁক কথাটা কবি এখানে উল্লেখ করে, যে হাসুলি বাঁক যাদের পড়া আছে তারা তারা যখনই এই লাইনটা পড়বে তখনই সেও হাসুলি বাঁকের রিলেট করার চেষ্টা করবে, এবং তার মধ্যে দিয়ে সে সত্যি তার অতীতের পরিক্রমায় সে যাবে। মনে হয়েছে আমার এটা। সারা নেই, কোনো সারা নেই, এই যে এবং একটা কবিতার শেষ দিকে এসে তিনি বলছেন যেটা, যে বৈশাখে ভিজে যাবেন। একটা বললেন জলজ বলকল, আবার পরে এসে বলছেন বৈশাখে যাই ভিজে তোমারই মায়া গাছে। বৈশাখ মানে আমাদের সামনে যে ছবিটা আসে সেটা হচ্ছে একটা তপ্ত দহন। যদিও বৈশাখে কাল বৈশাখী থাকে বিকেলের দিকে, একটা উদ্ভ্রান্ত ঝড়ের মতো থাকে, সেখানেও বৃষ্টিপাত হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে, হ্যাঁ আমি দেখেছি শ্যামলদা এসছেন। তো সেই উদ্ভ্রান্ত সেই জায়গায় ভিজে যাওয়ার একটা ব্যাপার থাকে, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয়েছে যে ওই যে দহন বেলার জলজ বলকল জড়িয়ে যে শুশ্রূষা বা আরামের কথা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই এই কথাটাও, এই বৈশাখে যাই ভিজে তপ্ত দহন বেলাতেও আমি সিক্ত হচ্ছি। এই যে কন্ট্রাডিকশন, একটা ঠিক উল্টোর সঙ্গে আরেকটা, মানে উল্টো জায়গাটা, সেইটা খুব সুন্দরভাবে তিনি এনেছেন। এটা তো প্রেমেই সম্ভব। কবিতার নামও দিয়েছেন বৈশাখে। কিন্তু এটা সব থেকে ভালো লাগছে লাস্ট লাইনটা, মুদ্রিত কবিতা কি ফুটিয়েছিলে। শুধু কবিতা ফোটাননি, খুব পাঠক বন্ধুগণ এটা খুব মানে লক্ষ্য করে দেখবেন, তিনি বলেছেন মুদ্রিত কবিতা, শুধু কবিতা না। এখন মুদ্রিত কথাটা দুটো ভাবে ধরতে পারে। একটা হচ্ছে, দেখুন, যে কোনো কবিতাই আমাদের কাছে, সেটা কবির কাছে, সেটা তার মানস সন্তান। এটা নিশ্চয়ই সকলে আমার সঙ্গে ঐক্যমত হবেন যে এটা একটা মানস সন্তান কবির কাছে। এবং মুদ্রিত মানে চোখ বুজে থাকা, ঘুমিয়ে থাকা কবিতা। তার কুসুম কি ফুটিয়েছিল সেই মায়া গাছে, তোমার কাছে আমি সমর্পিত হলাম বৈশাখে, কিন্তু সেই সেই কবিতার কি ফুটলো, কুসুমিত হলো, এইটা যেটা তিনি প্রশ্ন রাখছেন, মুদ্রিত কবিতা কি ফুটিয়েছিলে, সেটা আবার মুদ্রিত মানে মুদ্রণ হয়। লোর কবিতা লিখলাম, তারপর সেটা কয়েকজন পড়লেন, তারপর এটা কোনো পত্রিকায় ছাপা হলো। যখন ছাপা হলো তখন এই কবিতাটা শুধু আর কবির রইল না, তখন সেটা সকলের হয়ে গেল, পাঠকের হয়ে গেল। এই যে প্রেমের কথা, একটু জল খেয়ে নিন। এইখানে আপনি পান, মুদ্রিত মানে ঘুমিয়ে থাকা কবিতাটা কি পরিস্ফুট হলো, প্রস্ফুটিত হলো, তোমার মায়া গেছে, যে ছায়া ছেতিমে ডেকেছিলে তুমি। আর তা না হলে সেটা হচ্ছে যে একটা সবার জন্য আমার স্বপ্ন, আমার বক্তব্য, আমার অনুভূতিগুলো, সেগুলো সবার, সেগুলো কি সত্যিই মুদ্রিত হয়েছিল? অর্থাৎ সেগুলো কি সত্যি আমার যে অনুভূতি, সেই অনুভূতিগুলি কি স্বীকৃতি পেয়েছে? আমি স্বীকৃতি কথাটা তুলে নিলাম এখান থেকে। সার্বজনীন থেকে ধরুন আমি একটা কবিতা পাঠালাম,
আশিস দাকেই পাঠালাম সম্পাদক, কবিতাটা ভালো লাগলো না, রিজেক্ট করলেন। কবিতাটা ভালো লাগলো, ছাপলেন, কবিতাটা সবার হলো, কিন্তু আমি কি পেলাম? আমি পেলাম স্বীকৃতি। আমার অনুভবটা সেখানে স্বীকৃতি পেল। তাহলে সেই স্বীকৃতি, আমার যে অনুভবগুলো, আমার যে অনুভূতিগুলো, তোমার মায়া গাছে কি সত্যি স্বীকৃতি পেল? প্রশ্নটা কি শেষ করেছেন। খুব সুন্দর কবিতা। আমরা পরের একটি কবিতায় যাব। এই কবিতাটি এবার আমরা একটু রোমান্টিকতা থেকে সরে, কবির রোমান্টিকতা থাকবে, প্রতিবাদ থাকবে, তার সাথে যেটা থাকবে বেদনা, আক্ষেপ, আফসোস, সে যাও যদি না থাকে তাহলে কবির জার্নি স্বয়ং মানে সম্পূর্ণ হতে পারে না। আমরা সেই ধরনের একটি কবিতায় যাব যেখানে তীব্র অভিমান ঝরে ঝরে পড়ছে, সেই রকম একটি কবিতা। এটারও ওই চলনটার মধ্যে প্রশ্ন আছে অনেক। কবিতার নাম সন্ধ্যা হয়ে এলো। সন্ধ্যা হয়ে এলো জানতে, তাহলে বলনি কেন? আমি যে রয়েছি পড়ে বড় দুপুরের প্রান্তে, তুমি বনান্তিকা, আমি কি প্রান্তর? কিছু জানা হলো না বলে আমিও জলহীন সে করে সর্বশান্ত। এখন কি দিতে চাও তুমি? মনোভূমির কাছে নেয়ার বাক্স ভেঙে পড়ে আছে। সন্ধ্যা হয়ে এলো জানতে, কই আগে কিছু বলনি তো? একটা সংলাপের মতো এই কবিতাটা ধীরে 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 এগিয়েছে, এবং একটা প্রশ্নের মধ্যে দিয়েই একটা নিটোল গল্প যেন তৈরি হচ্ছে, যেখানে আক্ষেপ, অভিমান ঝরে ঝরে পড়ছে। সন্ধ্যা হয়ে এলো জানতে, তুমি জানতে সন্ধ্যা হয়ে এলো? আমাকে বলে, আমি তো সেই বড় দুপুরের প্রান্তে পড়ে আছি এখনো। যে দুপুরটা ক্রমশ বড় হবে, আর বড় হবে, তারপর বিকেল হবে, তারপর গোধূলি হবে, তারপর সন্ধ্যা তারা ফুটবে, আস্তে করে করে নেমে পড়বে অন্ধকার। তুমি জানতে সন্ধ্যা হয়ে গেছে, অথচ আমাকে ডাকোনি। আমি পেছনেই ছিলাম, তোমার পেছনে ছিলাম, তুমি আমাকে ডেকে নিলে না। একটা অভিমান ঝরে পড়লো তার প্রথম লাইনে, মানে প্রথম স্ট্যান্ডারে, 4 লাইনেই একটা বড় আক্ষেপ, আফসোস, তীব্র অভিমান, এবং সময়কে নির্দিষ্ট করে তিনি বলেছেন। কিন্তু এর মধ্যে এটাকে যদি আপনি বলেন সন্ধ্যা হয়ে এলো, এটাকে রূপক অর্থে ধরতে পারেন, অন্য অর্থে ধরতে পারেন, যে এটা বোধ হয়, থ্যাংক ইউ শ্যামলদা, এটা হয়তো এ অর্থে হতে পারে, অন্য কিছু। সন্ধ্যাটা হয়তো তিনি সামনে রেখেছেন, কিন্তু পেছনে, এর পেছনে অন্য কিছু আছে হয়তো, ধরতে পারেন আপনি। সন্ধ্যা যে সময়টা নির্দিষ্ট করেছেন, এই চিত্রকল্প আপনার মধ্যে তৈরি হচ্ছে, হতে হতে আপনার মনে করতে পারে যে কবি এটাকে লুকিয়ে রাখে। এটা হয়তো সামনের সামনের একটা সিনারিও, এর পেছনে ব্যাক স্টেজে একটা কিছু আছে, হতে পারে। আপনি সেভাবে এগোতে পারেন, এটাকে জীবন ভাবতে পারেন আপনি, যে জীবন তো শেষ হয়ে এলো, তুমি জানতে না জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আমি এখনো শৈশবে রয়ে গেলাম, আমি এখনো বড় হলাম না। অনেকে বড় হতে পারে না, বড় হতে পারলাম না। আমি অনেক বকা খাই অনেকের কাছে, যে তুমি এটা বোঝো না, তুমি 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 তোমার হলো না, তোমার দ্বারা এই যে হলো না, এই যে তুমি পারলে না, তার মানে আমি আমি ঠিক দৌড়ে আমি পা মিলিয়ে আসতে পারলাম না, আমি পেছনে পড়ে আছি, আমি এখনো পেছনে পড়ে আছি, তুমি আমাকে টেনে আনলে না। তুমি জানতে আমি পেছনে পড়ে আছি, কিন্তু তা সত্ত্বেও তুমি আমাকে, তুমি আমার কাছের জন, তুমি তাকেই বলা যায়, এই তুমি সেই তুমি নয়, খুব ক্লোজ তুমি, মানে যেন তেন তুমি নয়, পুরো ক্লোজ তুমি, যার কাছে আপনি আমি আশা করি অনেক কিছু। তুমি কি বনান্তিকা, আমি কি প্রান্তর? সবকিছু জানা হলো না বলে, এই যে বল, আমি যে কথা এসেছিলাম, দেখুন কবিতার সঙ্গে সঙ্গে ভাবের ভাবের কথা, অনুভূতির সঙ্গে সঙ্গে বলতে বলতে দেখুন কবির সঙ্গে পরের লাইনটাও মিলে যাচ্ছে, যে আমি জলহীন সে করে সর্ব, একটা অসম্ভব সুন্দর লাইন, আমি জলহীন সে করে সর্বশান্ত। আমার শেকড় জল নেই। আমি যেখানে যেখানে অনুসন্ধান করেছি, যা কিছু জানতে গেছি, সেগুলো জানতে পারছি না, সেখানে জল ছিল না, আমি সেই রস আস্বাদন করে তুলে আনতে পারিনি, দিয়ে আমার পাতায় পাতায় ক্লোরোফিলে ক্লোরোফিলে আমি সেগুলোকে ছড়িয়ে দিতে পারিনি, আমি শুষ্ক বালির মধ্যে হাত ফিরে গেছি, অর্থাৎ সেই বড় দুপুরের প্রান্তে আমি
পড়ে আছি, যা সন্ধ্যার গান শোনেনি, আমি সেখানে পড়ে আছি এখনো। আমি সেখান থেকে, আমি তাই কোনো রস, আমার জীবনটা মানে জলহীন শিকড়ে, যে শিকড়ে জল নেই সেই শিকড়ে আমি সর্বশান্ত হয়ে গেছি। কিন্তু এই জীবন সায়ন, এইবার দেখুন কেমন মিলে যাবে কবিতাটা এসে। এখন এই জীবন সায়ন এসে তুমি কি দিতে চাও? আমার নেবার বাক্সটাই ভেঙে গেছে, আমার নেবার পাত্রটাই নেই, আর ভেঙে গেছে। শুকিয়ে যাওয়া যে মনোভূমি, নিজের মনকে ভূমি বলেছেন, ওই যে শেকড় জল, শেকড় তার যে জায়গা, সেখান থেকে তিনি বললেন মনোভূমি। এই মনোভূমিটাও তো শুষ্ক, সেই ভেঙে যাওয়া শুকিয়ে যাওয়া মনোভূমি, সেই মনোভূমির কাছে আমি যে তোমার কাছ থেকে নেব, তুমি কি দিতে চাওয়ার এখন, সেই বাক্সটাও তো ভেঙে গেছে যে রাখবো সযত্নে, তোমার দেয়া জিনিস সযত্নে যে আমি রাখবো কোথাও, সে বাক্সটা নেই আমার কাছে, ভেঙে গেছে। তাই এখন আমি অপারগ নিতে। এই কথাটার মধ্যে একটা রিফিউজাল আছে, অভিমানের মধ্যে দিয়ে রিফিউজাল। এখন কি দিতে চাও তুমি? এখন তুমি দিতে এসছো, এতদিন আমি তোমার জন্য অপেক্ষা করলাম, চলে যাওয়ার সময় বলছো। হয় না আমাদের অনেক কথা, প্রত্যেক সামান্য বসে অনেকক্ষণ আগে চেয়েছিলাম, এই আরেকটু ঝোল দিয়ে যাও গো। হ্যাঁ, বউ শুনলোই না, গিন্নি শুনতেই পেল না, অন্য কিছুতে মত্ত রয়ে গেল। আমি যখন খেয়ে উঠছি তখন গিন্নির মনে হয় তুমি ঝোল চেয়েছিলে, আর এখন দিয়ে কি হবে, খাওয়া হয়ে গেছে। আপনি যদি খুব সাধারণ ভাবে বলেন, তেমনি মানুষের জীবন সামনে কত কি চাওয়ার থাকে, কত কি পাওয়ার থাকে, যা পাওয়ার কথা অনেক আগে ছিল, আর এখন দিয়ে কি হবে? এখন কি হবে? এখন আমার দিকে সার্চ লাইট ফেলে কি হবে? যখন সার্চ লাইট ফেলার দরকার ছিল তখন কেউ কেউ আমার দিকে তাকায়নি। আর আজ যখন সবকিছু আমার শেষ হয়ে গেছে, তখন আমাকে নিয়ে এত হইচই করে কি লাভ? কি দিতে চাও তুমি? তাই তিনি বলছেন, এর মধ্যেও একটা রিফিউজাল আছে, যে আমি এখন আর নিতে অপারগ। কিন্তু শেষ করলাম তাই রোমান্টিক ভাবে, খুব সুন্দর পোলাইট ভাবে। সন্ধ্যা হয়ে এলো জানতে, আবার সেই প্রথম লাইনে ফিরে গেলেন। সন্ধ্যা যেন স্বগতোক্তির মতো, সন্ধ্যা হয়ে এলে জানতে, কই আগে কিছু বলনি তো। প্রথম লাইনে ছিল তাহলে বলনি কেন, এখন অভিমানটাকে ঘুরিয়ে বললেন, কই আগে কিছু বলনি তো। খুব সুন্দর কবিতা আশিস দা, আমার খুব মন ছুঁয়ে গেছে পড়তে পড়তে। হয়তো আমার অনুভূতির সঙ্গে আমার জীবনের কিছু ঘটনার সাথে এটা তো হয়, মিলে যায় মানুষের জীবনের অনুভূতির সাথে। আমি হয়তো এটা এক্সপ্রেস করতে পারিনি, আপনি এক্সপ্রেস করলেন, কিন্তু এটা আমার খুব ভীষণ ভাবে মনে এই কবিতাটা আছে। সেজন্য কবিতাটাকেও আমি নির্বাচন করেছি। যখন আমরা পরবর্তী কবিতায় যাব, প্রেমের কবি আশিস মিশ্রর কবিতা চেনা কবির ভালো লাগা অনুষ্ঠানে চলছে আজকে। অনেকেই দেখছেন, অনেক দেখছেন, আমার খুব ভালো লাগছে। আমার এই জন্যই অনুষ্ঠানটা করা। এইবারের কবিতা শিরোনাম ধারণ। একসাথে সাদা কালো হয়ে গেলে আবার বর্ণময়, পাতায় পাতায় দেয়ালে দেওয়ালে, কতবার তোমাকে দেখব, কতবার বলবো বেশ, আঙুলে আঙুলে জড়িয়েছ শুরু থেকে শেষ, মাত্র আর তো কিছু না, তাহলেও চঞ্চল ফুরায় কি, এই বুঝি সে ধরিয়ে দেবে অনিত্য খাতা, যদিও যৌথ রয়েছি, উপেক্ষা করেছি মারণ, তোমাকে আমি, আমাকে তুমি করেছ ধারণ। এটাও একটি প্রেমের কবিতা, এবং এটাও একটা একটা যেন ছবি আঁকার মতো অনুভবে এটাও নির্মিত। রঙের কথা এসছে, রঙের পরিবর্তনের কথা এসছে। শিল্পীরা যারা ছবি আঁকেন তারা রং পরিবর্তনের কথা বলবেন, আমরা কবিরা অনুভূতি পরিবর্তনের কথা বলবো। রাগ, দুঃখ, অভিমান, বিরহ, মোহ, মমতা, মায়া, সমস্ত কিছু যেন এই যে একঘেয়েমিটা, একরকম, মাঝে মধ্যে একটু চেঞ্জ করতে হয় নিজেকে। মানুষের জীবনে একটু চেঞ্জেস লাগে। আমি বলি, যেমন মাঝে মাঝে দোকানের গ্লো সাইন বোর্ড গুলো চেঞ্জ হয়ে যায়। আগেকার টিনের সাইনবোর্ড ছিল, তারপর সেটা চেঞ্জ হয়ে গেল, ঝকঝকে হয়ে গেল, লাইট এলো, ভেতরে টিউব দেওয়া হলো, এখন গ্লো সাইনবোর্ড ঝকঝক করে। এই সাইনবোর্ড চকচক করার মতো মানুষের জীবনকেও যেন কখনো কখনো তার সাইনবোর্ড চেঞ্জ করতে হয়, একটু ঝকঝকে হয়ে উঠতে হয়। শ্যামলদা মাঝে মধ্যে বলে, তোমার কত জামা আছে, কত পাঞ্জাবি আছে, ফোন করে বলবেই আমাকে। তো
সেই রকম একটু সাইনবোর্ড চেঞ্জ হয় মাঝে মধ্যে, সেই সাইনবোর্ডের মতো একঘেয়েমি কাটাতে সাদা কালো হয়ে গেলে আবার বর্ণময়, আবার তুমি তোমার চরিত্রের রূপ বদলালে, আর আমাকে কতবার গুণমুগ্ধের মতো বাহ বাহ বেশ বেশ বলে যেতে হবে। আমারও তো একঘেয়েমি আসছে যেন এই বাহ বাহ বেশ বেশ বলতে বলতে। কতবার বলবো বেশ, আঙুলে আঙুলে জড়িয়েছো শুরু থেকে একদম মানে একটা মানে কি বলবো, এটা একটা মানে সাংসারিক জীবনেই হয় বারবার। গিন্নি বারবার ঘুরে একবার কেমন লাগছে এটা, তারপর 2 মিনিট পরে ওটা চেঞ্জ করে, এটা কেমন লাগছে, খুব মুশকিল বলা। তার কি ভালো লাগছে তার সঙ্গে যদি না মেলে, তাহলে আপনি সেদিকে ফালতু, তার কিছুই বোঝো না। আপনাকে বুঝে নিতে হবে যে তার কি ভালো লাগে, কোনটা তার মন চাইছে, সেইটাতেই আপনার হ্যাঁ 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 মেলাতে হবে। এটাই একটা আশ্চর্য জাদুর খেলা। সেই জাদুর খেলাতেই তিনি বলছেন যে কতবার তোমাকে দেখবো, কতবার বলবো বেশ, আঙুলে আঙুলে জড়িয়েছ শুরু থেকে শেষ। খুব সুন্দর, মাত্র দুরকম, আর তো কিছু না, তাহলেও চঞ্চলতা ফুরায় কি। খুব সুন্দর ভাবে বলেছেন। এবং এটা ঠিক, কবি অন্ধ এখানে অনেকটা, কবির সব রকম রূপই তার ভালো লাগে। হ্যাঁ, তাই তিনি কোনোটাকে নির্দিষ্ট করে বেশ বলতে চান না, হয়তো সবটাই তার ভালো লাগে। এখন শেষটা যেটা তিনি করেছেন, যে এই যে তোমাকে আমি আমাকে তুমি করেছো ধারণ, একে অপরের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, এইটা খুব দারুণ ভাবে একে অপরের মধ্যে বর্ণই জীবনের মধ্যে রং বদলানোর মধ্যেও কেউ কাউকে পরিত্যাগ করছে না, একে গ্রহণ করছে। অর্থাৎ সাদা থেকে আরো ইস্টম্যান কালারের মধ্যে ঢুকে যাওয়া, ধারণ করে নেওয়া, একে অপরের মধ্যে বেঁচে থাকা, একাত্ম হয়ে যাওয়া, দুটি প্রাণ, সেই দুটি প্রাণ এক হয়ে এক জায়গায় আসবে, এক জায়গায় থাকবে। এই 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 ফিলিংস, এই অনুভবটা তিনি রেখেছেন, এবং রেখেছেন বলেই শেষ দিকে যে তিনি করলেন, যেটা আমার মনে হয়েছে যে এই যে একটা কথা লিখেছেন, উপেক্ষা করেছি মারণ, উপেক্ষা করেছি মারণ, তার মানে দাঁড়ালো তিনি প্রেমকে অমরত্ব দিলেন। মরণকে উপেক্ষা করা তো সোজা, ভয় পাই না, ঠিক আছে, উপেক্ষা করেছেন কেন, দুজনে যেহেতু দুজনকে ধারণ করেছেন, তাই একজন অপরের মধ্যে থাকবেন বেঁচে। এই যে কামনা, এই যে ভিত্তিভূমি নিজেদের বিশ্বাসের, সেই জায়গা থেকে তিনি প্রেমকে অমরত্ব দান করেছেন তার কবিতায়। খুব সুন্দর কবিতা। আমি পরবর্তী কবিতায় যাব। এই কবিতাটি খুব দারুণ কবিতা, যে কবিতাটি পড়ব শ্রদ্ধার কবিতা, বাবাকে উৎসর্গ করে তার লেখা কবিতা। আমাদের সব বাবা মার সঙ্গে, আমাদের সকলের অনুভূতির সঙ্গে এই অনুভূতি মিলে যাবে। কবিতার নাম মাধবীলতা। বাবা যেখানে ছাই হয়ে গেছে, সেই মাটিতে এখন ফুটে আছে মাধবীলতা। দূর থেকে দেখি বাবার জেগে ওঠে না, মায়ের মুখ একটু একটু শুকিয়ে আসছে, মায়ের মন মাধবীলতার দিকেই পড়ে থাকে। শ্মশান জীবিত থাকে, শ্মশানের মৃত্যু নেই, মৃত্যু নেই। আমরা একে একে সেই দিকে চলে যাব। চাঁদে গ্রহণ লাগবে, সূর্যে গ্রহণ লাগবে, নক্ষত্রগুলি মিটমিটিয়ে তাকাবে, মাধবীলতার থেকে ক্রমশ দূরত্ব কমে আসছে। মাধবীলতার মতো ফুটে থাকাও পূর্ব নির্ধারিত। একটা শ্রদ্ধার কবিতা, কিন্তু একটা অদৃষ্টবাদের ছাপ আমি দেখতে পাচ্ছি এখানে। অদৃষ্টবাদকে তিনি, এটা হয়, এটা যে মানে আমি খারাপ কিছু বলছি না। এখন চিত্রকল্প আঁকতে গেলে যেটা প্রথম যেটা জানতে হবে, সেটা হচ্ছে যে শ্মশান এটা শহরের শ্মশান নয়, গ্রামের। এবং
গ্রামের দিকে যারা যাবেন দেখবেন অনেকেরই শ্মশানগুলো ওই নদীর ধারে, কখনো নদী না থাকলে বাঁশবাগানের পাশে, কারোর কারো নিজের জমিতেও হয়। আমি বিভিন্ন সময় ট্রেনে করে যেতে যেতে, বাসে করে যেতে যেতে দেখবেন কারো জমিতেই সুন্দর করে মন্দির মতো করা আছে, পিলার করা আছে, সেখানে প্রদীপ দেখানো হয়। এগুলো আমি অনেকে, যে একটা বাড়িতে 3টে 4টে 5টা এরকম পূর্বপুরুষকে দাহ করা হয়েছে। তো এইরকমই একটা দৃশ্যকল্প ভেবে নিয়ে আপনাকে এগোতে হবে। বাবা যেখানে ছাই হয়ে আছে সেই মাটিতে ফুটেছে মাধবীলতা। অসম্ভব সুন্দর দৃশ্যকল্প। দূর থেকে দেখি বাবা আর জেগে ওঠেন, বাবা মারা, বাবা আসবেন না, কিন্তু মাধবীলতাটা যেন বাবার কথা বারবার মনে করিয়ে দেয়। তাই মা মাধবীলতাটার দিকে তাকিয়ে থাকেন, ওখানে তার স্বামীকে তিনি খুঁজে পান, দেখতে পান। মনে হয় যেন তারই আত্মা, স্বামীর আত্মা ওই মাধবীলতার আত্মার সঙ্গে মিশে গেছে। তার মন সংসারে থাকে না, তার মন মাধবীলতার দিকে থাকে। এবং এখানে তিনি বলছেন শ্মশান জীবিত থাকে ফুল ও ঘাসে। ওখানে শ্মশানটা আছে, জীবিত আছে, কিন্তু যদি পরের লাইনটায় একটা মারাত্মক স্ট্রোক দিলেন, শ্মশানের মৃত্যু নেই, মৃত্যু নেই। ঠিক তো, সকলের মৃত্যু আছে, কিন্তু মৃত্যুর শেষে যেখানে আশ্রয়, এর তো মৃত্যু নেই। অনেক কলকারখানা বন্ধ হয়ে যায়, অ্যাবান্ডেন্ট হয়ে যায়, অনেক বাড়ি ভেঙে ফেলা হয়, কিন্তু আমি আজ পর্যন্ত কোনোদিন শুনিনি কোনো জায়গায় শ্মশান বন্ধ হয়ে গেছে। মাফ করবেন বন্ধুরা, আপনারা যদি শুনে থাকেন নিশ্চয়ই সেটা শেয়ার করবেন। শ্মশানের মৃত্যু নেই, সেখানে যেতেই হবে। শ্মশান, কবরখানা, কোনো মৃত্যু, তাদের মৃত্যু নেই, তারা মৃত্যুকে গ্রহণ করে। খুব সুন্দর একটা দারুণ মৃত্যু নেই। আমরা একে একে সেদিকে চলে যাব, সবাই এগোচ্ছি, প্রতি মুহূর্তে এগোচ্ছি আমরা, কিন্তু খুব সুন্দরভাবে একটা জায়গা তিনি গ্রহণের কথা বলেছেন। কেন বললেন এই গ্রহণের কথা? চাঁদে গ্রহণ লাগবে, সত্যি তো, চাঁদে গ্রহণ লাগবে, সূর্যে গ্রহণ লাগবে, তারা মিটমিট করবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পরও সূর্য আবার ফিরে আসে। ওই আমাদের রূপকথায় আছে, আমাদের পুরাণের কথায়, রাহু গিলে নেয়, তারপর সে ধরে রাখতে পারে না, আবার কাটা গলা দিয়ে বেরিয়ে আসে। আর গ্রহণ তো ছায়ার খেলা, সেটা ছেড়ে দিন, আমরা যদি ওই দিকে ফিরে যাই, তাহলে সূর্য গ্রহণের পরও তার আবার নতুন করে বেঁচে উঠেছে। চন্দ্রগ্রহণের পরও সে আবার ফিরে আসে। তারাদের সবসময় যেন তারা নিভে যাচ্ছে, আবার জ্বলছে, নিভে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। বাট আমরা মনুষ্যকুল, আমাদের মৃত্যু নিশ্চিত, সবকিছু ঘুমিয়ে যাবে। যদি আত্মা মাধবীলতার মধ্যে দিয়ে প্রকাশ হয়, তাহলে সেটা আলাদা কথা। সেই আত্মার প্রকাশ, তাই বলছে মাধবীলতার সঙ্গে আমাদের প্রত্যেকের দূরত্ব কমে আসছে। আর মাধবীলতা ফুটে থাকাটাও পূর্ব নির্ধারিত। আমি এটা ঠিকই তাই, পূর্ব নির্ধারিত হয়তো, কেননা কে কখন মারা যাবেন এগুলো যে জন্ম মৃত্যু ব্রিয়ে তিন বিধাতার নিয়ে, বিধাতা ছাড়া কেউ কেউ জানে না, কেউ বলতে পারবে না। একমাত্র যারা আত্মহত্যা করবে তারা হয়তো ঠিক করবে কখন আমি মারা যাব, বা ফাঁসি বা ফায়ারিং স্কোয়াড, বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু এটা ঠিক যে এটা, এই জায়গাটা মৃত্যু চেতনা মানুষকে ধাক্কা দেয় যে সবাইকেই একদিন যেতে হবে। একটা জন্মদিন আসে আর যেন একটা করে বেল বাজিয়ে দিয়ে যায়, হয়ে গেল, এইটা পেরিয়ে গেলে। যেমন ট্রেন যেতে যেতে একটা স্টেশনে দাঁড়ায়, আর আমরা মনে মনে কাউন্ট করতে থাকি আর কটা স্টেশন পর আমাকে নেমে যেতে হবে। সেটা তো জানি, পূর্ব নির্ধারিত, কিন্তু আমি জানি না একটা ট্রেনে চেপে বসেছি, কোন স্টেশন নামবার। ট্রেন একটা স্টেশন চলে যাচ্ছে মানে আমাকে আমার নেমে আসার নামাটাও সেটা দ্রুততার সঙ্গে বাড়ছে। খুব সুন্দর, খুব সুন্দর কবিতা। যতই কবিতায় যাবেন মন ভারাক্রান্ত হবে। আসুন আমরা মুডটাকে আবার একটু চেঞ্জ করে নিই।
দু একটি ফুল, দু একটি ফুল বাগানের দিকে চলে যাচ্ছে। বাগানে এবার ওরা উড়ে আসবে। কে যে কখন ছিঁড়ে দিয়ে যাবে সব, আর কে যে কখন কেঁদে ভাসাবে, কেউ কি আগে থেকে কিছু জানতাম? কেন অসীম বা সীমা, কার জন্য ফুল, কার জন্য বাগান, তবুও জেগে থাকে বসন্ত পূর্ণিমা। বাগান মানে একটা পরিপাটি কেয়ারি করা জায়গা, অরণ্যের সঙ্গে তার তুলনা হয়। এখন বন ছেড়ে বাগানে যাওয়ার, অর্থাৎ বাগান হচ্ছে একটা শো অফের স্থান, যেখানে মানুষ ঢুকেই বলবে আহ কি সুন্দর করে কেয়ারি করে শাড়ি, ওদিকে গাঁদার শাড়ি, এদিকে জুঁইয়ের শাড়ি, এর সঙ্গে কালার কম্বিনেশন সব মিলিয়ে যেন একটা সুন্দর পটে আঁকা ছবির মতো বাগান। সেখানে কেউ কেউ সাজতে চায়, কেউ কেউ সেই বাগানের মধ্যেই ফুটতে চায়। তাই বলছেন দুই একটি ফুল বাগানের দিকে চলে যাচ্ছে। বন ছেড়ে, অরণ্য ছেড়ে, রাস্তার ধার ছেড়ে তারা চলে যাচ্ছে বাগানের দিকে। কে কখন ছিঁড়ে দিয়ে যাবে রাস্তার ধারে ফুল, আর কে কেঁদে ভাসাবে ছিঁড়ে দেওয়ার পর, কেউ জানে না, কেউ জানতাম না। কিন্তু যেটা বলছেন কবি, কেন জানতে চাইনি অসীম বা সীমা? দেখুন, বাগান হচ্ছে একটা সীমার মধ্যে, তার একটা বাউন্ডারি ওয়াল আছে, বেড়া আছে, তার মধ্যে দিয়ে সেই সীমার মধ্যে বাধা পড়ে যাওয়া। আর বন বা অরণ্য, তার কোনো সীমা নেই, অনেকটা দূর সে বিস্তৃত। কিন্তু যাই হোক, কেউ আমরা জানতাম না কার জন্য ফুল, কার জন্য বাগান, এটাও আমরা জানতাম না। কিন্তু সব মিলিয়ে যেটা জেগে থাকে সেটা হচ্ছে বসন্ত পূর্ণিমা। আবার বসন্ত, আবার বসন্ত পূর্ণিমা, আবার সেই প্রেম। বসন্ত পূর্ণিমা মানেই প্রেম, সেই বসন্ত পূর্ণিমার প্রেম, তবু জেগে থাকে প্রেম। কত সুন্দর করে তিনি বললেন। কেউ হয়তো বন্য প্রেম বা কিছুটা অস্বাচ্ছন্দ্যে থাকতে চায় না, আরো তার প্রেমের ভালোবাসার পরিণতি কিছুটা সে কি বলবো, সাধ্য বা সামর্থ্য বা স্বাচ্ছন্দ্য সে খোঁজে। বাগানে সে নিয়মিত জল পাবে, সার পাবে, এই যে অনুভূতিগুলো আছে সেইগুলোকেই তিনি বাগানের কথা বলেছেন। কিন্তু কেউ আমরা জানি না যে কার জন্য বাগান অপেক্ষা করছে, কার জন্য ফুল, কার জন্য রাস্তার ধার। কিন্তু এটা ঠিক যে সবকিছু মিলিয়েও কিন্তু সমস্ত কিছুর মধ্যেও আলটিমেটলি যেটা জেগে থাকে সেটা হচ্ছে বসন্ত পূর্ণিমা, যেটা হচ্ছে প্রেম। ভ্রমণ আসবে, ছিন্ন ভিন্ন হবে, কেউ পাচ্ছে না, ছিন্ন ভিন্ন হবে। ভ্রমণ এসে আবার পরাগ সঞ্চার ঘটবে, নাকি ফুল ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কেউ সংসারের মধ্যে তার এই প্রেম পরিণতি পাবে, তাকে জীবনে হাসাবে, না এই প্রেম তাকে জীবনে কাঁদাবে। কেউ কি দেবদাস হবে, কেউ কি রোমিও হবে, বলা মুশকিল। কিন্তু বসন্ত পূর্ণিমা প্রেম থাকবে। এত স্বপ্নের কথা হচ্ছে, একটা স্বপ্ন ভঙ্গের কবিতাও পড়ি। কবি তো তার মধ্যেও থাকবেন, স্বপ্ন ভঙ্গের মধ্যেও। স্বপ্ন ভঙ্গের একটি কবিতা পড়ি। কবিতার নাম জগৎ। জগৎ বিষণ্ণ হয়ে গেছে, আমাদের বন্ধুরা বিষণ্ণ হয়ে গেছে। বেঁচে থাকা পাখির শরীরে অবসাদ, যে ঘরের চারপাশে মোহ আসে, তাকে ধরে রাখা খুব কঠিন এখন। মৃত্যু তো ভিখারি নয়, তার চাই সমগ্র ভোজন। জল শুকিয়ে যাওয়া নদীর শরীরে, নদীর গভীরে সিঁড়ি নিয়ে নেমে গেছে কিছু কিছু কর্মফল। আবার নতুন করে কবিতা শস্যটি ধরা দেয়, সকলের ঠোঁটে ছিন্ন হয় তার গা গতর। জ্বর মেপে জলপটি দিয়েছি, শিল্পের জীবনী গোপনে ক্ষয় হয়ে গেলে। তুমি খুব কিনেছ জগৎ, দু চোখের ডানা ছেঁড়া প্রজাপতি ও মথ। একটা স্বপ্নভঙ্গের কবিতা। একটা সমাজের যে অবস্থা, জগৎ বিষণ্ণ হয়ে আছে, বন্ধুরা বিষণ্ণ হয়ে আছে, যে পাখিরা বেঁচে আছে, যে পাখির গান, পাখির শীষ, যে পাখির ডাকে ঘুম ভাঙে,
যে প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে, দেখবেন কোনো না কোনো সময় একবার মানুষ ভাবেই জীবনে, যদি আমি পাখি হতে পারতাম, উঠতে পারতাম এক জায়গা থেকে আরেক জায়গায়, কেউ আমাকে ধরে রাখতে পারতো না। এই পাখি হবার যে ইচ্ছেটা, সেখানেও তিনি ধরে নিয়ে বলছেন যে বেঁচে থাকা পাখির শরীরে অবসাদ, অর্থাৎ বেঁচে থাকার মতো যে মনটা আছে এখনো ছুটে বেড়ানো, সেই মনটার মধ্যে যেন অবসাদ তাকে ঘিরে ধরেছে, ঘরের চারপাশের মোহ তাকে ধরে রাখছে। একটা দারুণ কথা বললেন, মৃত্যু তো ভিখারি নয় যে হাত পেতে আপনি যা দেবেন তাই নেবে। খুব সুন্দর কথা মৃত্যুকে নিয়ে আশিসদার অনুভবটা খুব দারুণ ভাবে একটা জায়গায় বলেছেন, ওই আগের কবিতা বললেন একটা জায়গায় যে শ্মশানের মৃত্যু নেই, মৃত্যু নেই। এখানে তিনি খুব দারুণ ভাবে বলছেন মৃত্যু তো ভিখারি নয়, তার চাই সমগ্র ভোজন, সমস্ত খাবারটাই তার চাই, সেখান থেকে কণামাত্র তুলে তাকে দেবে তা নয়, মৃত্যু সর্বগ্রাস, সবটা সে নিয়ে চলে যাবে। খুব সুন্দর করে তিনি বলেছেন। একটি ছবি এঁকেছেন, শুকিয়ে যাওয়া নদীর শরীর, নদীর গভীরে সিঁড়ি দিয়ে নেমে গেছে কিছু কিছু কর্মফল। শুকিয়ে যাওয়া নদী, তার যে সিঁড়ি দিয়ে নেমে গেছে নিচে, জল পাবে না, কর্মফল সেখানে নেমে গেছে। এবং খুব সুন্দরভাবে এই কবিতাটি আছে, একটা মৃত্যু চেতনার কবিতাকে তিনি এত সুন্দর করে আমাদের কাছে রেখেছেন, লাজবাব, লাজবাব। আমরা আবার একটি রোমান্টিক কবিতা পড়ব, ভুল বৃষ্টি। খুব সুন্দর। আজকের যৌবনের, আজকের দিনের যে টিনেজ বিষয়টা, তাদের নতুন যে জেনারেশন, সেই জেনারেশনের কথাটা তিনি ধরতে পেরেছেন, সেই ধরে কবিতাটা গিয়ে গিয়েছেন। খুব সুন্দর। ভুল বৃষ্টি। ধর কোনোদিন তোকে দেখিনি, ধর তোকে নিয়ে কত ভাবছি, ধর তোকে নিয়ে মন খুলে রেখে ভিজে যাচ্ছি, আর একা একা কত ভাববি, ধর তুই আজ বড় একলা, মনে মনে তোকে মেঘ নাম রাখে তোর মেঘলা। ধর তারপর কিছু ছিল না, ঘুরে ফিরে সেই নীল দৃষ্টি, তবু হাত ধরে তুই বললি আজ যদি হয় ভুল বৃষ্টি। খুব সুন্দর। আজকে জেনারেশনে যে নতুন ঢঙের অনেকটা ব্যান্ডের গানের মতো এই কবিতাটার চলন। খুব সুন্দর রোমান্টিক কবিতা, মনে মনে ভেবে নেওয়া। ধর ধরে নে তোকে আমি কোনোদিন চিনি, তুই জানি না, তোকে দেখিনি, ধরে নে আবার আমি তোকে নিয়ে কত ভাবছি। খুব সুন্দর বলেছে, ধর তোকে নিয়ে কফি কেবিনে মন খুলে রেখে ভিজে যাচ্ছি। সুন্দর দৃশ্যকল্প। আগেকার দিনের কফি কেবিনগুলো সব ঢাকা থাকতো, এখন সব উঠে যাচ্ছে, এখন মেট্রোর সিঁড়ির নিচে। তো যাই হোক, মন খুলে রেখে ভিজে যাচ্ছি কথাটা একটা অসম্ভব ছড়িয়ে যাওয়া প্রেমিক মনের একটা সংকেত দিচ্ছে, জানেন। এবং এখানে তিনি বলছেন একটা কল্পনা, বৃষ্টির কল্পনা তিনি নিয়ে এসছেন। নীল দৃষ্টি, নীল মানে নিশ্চিন, অনন্ত একলা, আবার বিষও হতে পারে। ওই ভুল বৃষ্টি বলেছেন, বিষও হতে পারে। এখন ভুল ভাল তো মানুষ হয়, প্রেমে তো ভুল হয়, কিন্তু সেই ভেসে যাওয়ার মধ্যেও, সেই সিক্ততার মধ্যেও একটা তৃপ্তি আছে। মনে মনে তোকে কেউ খুঁজছে, মেঘ নাম রাখে তোর মেঘ, মেঘ যে বৃষ্টি ঝরাচ্ছে সে তোর নাম রাখছে মেঘলা। খুব রোমান্টিক ভাবে এই লাইন দুটো লেখা। ধর মনে মনে, ধর তুই, আমি আরেকবার পড়ছি, ধর তুই আজ বড় একলা, মনে মনে তোকে কেউ খুঁজছে, মেঘ তোর মেঘলা। খুব সুন্দর। ধর তারপর কিছু, এই এলেন এতক্ষণ ছবিটা আঁকলেন, তা হঠাৎ ডাস্টার দিয়ে মুছে দিলেন। ধর তারপর কিচ্ছু ছিল না। কি ফ্যান্টাস্টিক একটা লিখলেন, লিখে নিয়ে এসে কি টুইস্ট দেখুন, লিখে নিয়ে এলেন একটা ছবি। আপনি এতক্ষণ দেখেন কফি কেবিন, বৃষ্টিতে ভিজে যাচ্ছি, উদম প্রেমে ভিজছি, তার মধ্যে দিকে মেঘলা একটা রোমান্টিক ঘন জায়গা থেকে দিলে ডাস্টার দিয়ে মুছে দিলেন। ধর তারপর কিছু ছিল, ফুড়ে ফুড়ে সেই নীল দৃষ্টি, সেই ভুল বৃষ্টি, তার নীল দৃষ্টি, তবু তুই সব জানতিস, তবু তুই হাত দুটো ধরে বললি হোক না, এই ভুল বৃষ্টিটুকুই হোক। শেষ কবিতা, এই শেষ এলেই আমার মনটা কেমন হয়ে যায়, কোথায় কখন শুরু করেছিলাম কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। কিছু করার নেই। আমি এই কবিতাটা, শেষ কবিতাটা নির্মাণ করেছি এই জন্যই যে ধরুন এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা হচ্ছে, এই আজকের কবিতাটা হচ্ছে এই আজকের সিচুয়েশন, এই দমবন্ধকর পরিবেশ, মানুষের কাজ হারা, কর্ম হারা,
লকডাউন সিচুয়েশন, সোশ্যাল ডিস্টেন্সিং এর সিচুয়েশন, আমরা কবিতা নানা ভাবে ভেবেছি, নানা নানা দিকে, নানা অ্যাঙ্গেলে ভেবেছি, লিখেছি, কিন্তু আমার মনে হয় না যে এই অ্যাঙ্গেলে কেউ লিখেছে। সেই জন্য এই কবিতাটা আমি একটা অন্যরকম ভাবনা। কবিতাটা খুব বেশি ব্যাখ্যা করার কিছু নেই, কবিতাটা পড়লে একটা স্টেটমেন্টের মতো, কবিতাটা পড়লে বুঝতে পারবেন। কবিতার নাম ঘুম। মুদ্রণের ঘুম এসেছিল, 8 মাস অন্ধকারে মুখ বুজে পড়েছিল পাতা। কে তাকে জাগাবে? কেউ নেই। তার শ্বাস নিতে গেলে ভয় হয়। জীবনের খাতা ছিঁড়ে ছিঁড়ে উড়ে যায় পৃথিবীর ঘাটে। অথচ এমন ঘুম তো চায়নি কেউ। সার দিয়ে শুয়ে থাকা শ্মশানের খাটে কতদিন দেখা নেই জলবিম্বে ঢেউ। নতুন পত্রিকা দম বন্ধ করে থাকে, ছাপাখানা তালা বন্ধ। কবিতার চোখে এক অজানা জগৎ। দূরত্ব ডাকে, যত দূরে যেতে পারো যাও, শোকে শোকে পারাপার করি রোজ। পালাবার পথ নেই, অক্ষরের ঘুম আসে, গতি স্লথ। কত সুন্দর এই কবিতা দেখুন। এটা বলতে পারেন যে ওনার জীবনের সঙ্গে রিলেটেড। হ্যাঁ, জীবন থেকেই তো কবিতা আসে। সবকিছু বন্ধ, যে ছাপাখানাও বন্ধ। কবিতার কত বড় বিপদ দেখুন, ছাপাখানা মুদ্রণ বন্ধ হয়ে আছে। অন্ধকারে মুখ বুঝে পড়েছিল পাতা, কেউ সেই পাতাগুলোকে সরিয়ে নিয়ে এসে ছাপার জন্য, অক্ষর এঁকে দেওয়ার জন্য চেষ্টা করেনি, করা যাচ্ছে না। জীবনের খাতা ছিঁড়ে ছিঁড়ে উঠে যায়, ছিঁড়ে ছিঁড়ে উড়ে যায় জীবন। এই সময়টা আরো কত কি সৃষ্টি হতে পারত, সেটা হলো না, পিছিয়ে গেল। নতুন পত্রিকা দম বন্ধ করে আছে, আর প্রতিদিন শ্মশানের খাটে খাটে ভিড় বাড়ছে। এবং বলছেন যে দূরত্ব ডাকে, যত দূরে যেতে পারো যাও, শোকে শোকে। প্রতিদিন কত মানুষ হারিয়ে যাচ্ছে বলুন তো আমাদের কাছে। শোনা মানুষ, জানিস তো একটা খবর আছে বললেই বুকটা ছাত করে ওঠে আছে। মনটা তো কু ডাকে। আবার পরিচিত কোনো মানুষ চলে গেল না তো, আর তাকে দেখতে পাবো না, আর সান্নিধ্য হবে না, আর কোনোদিন কথা বলতে পারবো না তার সাথে। যন্ত্রণা হয়। সবাই তো আত্মার আত্মীয়। পালাবার পথ নেই, অক্ষরের ঘুম আসছে, গতি স্লথ হয়ে যাচ্ছে। খুব সুন্দর এই অনুভূতি। ছাপাখানা, কবিতার, যে কোনো সৃষ্টির ক্ষেত্রেই আমরা যারা এটার সাথে রিলেটেড, এটার সাথে যারা বেঁচে আছি, তাদের কাছে সত্যিই তো যন্ত্রণার কাল। কত শারদীয়া সংখ্যা বা কত কবিতার সংখ্যা, আমি কত পত্রিকা জানি তারা ছাপে, এখনো পর্যন্ত পৌঁছতে পারছে না, ছেপে হয়ে পড়ে আছে, ছাপাখানায় যন্ত্রস্থ হয়ে আছে। আমার শেষ যে কবিতার, কিছুদিন আগে যে কবিতার বই প্রকাশিত হয়েছে, সেটাই তো আমি প্রকাশ করতে পারিনি কোনো অনুষ্ঠানে। কাকে নিয়ে করবো, কোথা থেকে করবো? আনুষ্ঠানিকভাবে মোবাইলে করেছি, কোনো কবিতার বই কারোর কাছে দিতে পারছি না। যন্ত্রণা। বইটা পড়ে আছে মুখ বন্ধ হয়ে। এইটা নিয়ে তো আমরা অনেকেই ভাবিনি। আশিস দা ভেবেছেন, লিখেছেন। তিনি স্বভাব কবি, তাই এই বিষয়টাও তিনি তুলে নিয়ে এসেছেন এই কবিতায়। সেই জন্য কবিতা শেষে রেখেছি আমি আমার এই অনুষ্ঠানের পক্ষ থেকে কায়মনোবাক্যে প্রার্থনা করব, আশিসদার কবিতার লেখনী যেন কোনোদিন না থামে। কবিতার জয়গান গাইতে হবে, আরো আরো এগিয়ে চলুক কবিতা, আরো নতুন নতুন বিষয় কবিতা তিনি তুলে আনবেন। তার যে নির্মাণ শৈলী, তার মধ্যে দিয়ে একটা স্বতন্ত্র কণ্ঠ যেটা তিনি তৈরি করে ফেলেছেন, তার মধ্যে দিয়ে তিনি এগিয়ে যাবেন এবং এগিয়ে দেবেন আমাদের বাংলা সাহিত্যকে। আমাদের বাংলা সাহিত্য আরো অনেক বেশি ধনী হবে। ভাষা আরো, আজকের এই খারাপ সময়ের মধ্যেও বাংলা ভাষাকে নিয়েও আমরা যারা চর্চা করছি, তারা একটু শান্তি পাবে। একটা কবিতা, ভালো কবিতা পড়া মানে সারাটা দিন ভালো যাওয়া, সারাটা দিন আক্ষরিক অর্থে ভালো যাওয়া, মনটা ভালো হয়ে যায়। আমি তো যার কবিতা ভালো লাগে পড়লে আমি তাকে টেলিফোন করে বলি, আহা এটা কি লিখেছে। যখন আমার বুকে সেরকম ভাবে আঘাত করে, হাতেও একটু সময় যখন থাকে, আমি তাকে সরাসরি ফোন করে বলি। আশিসদার কবিতা সেইভাবে এগিয়ে চলুক দারুণভাবে, এবং আপনাদের সকলের সহযোগিতায় আমার এই প্রয়াস এগিয়ে চলুক। আরো 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 দিনকে দিন আরো অনেক বেশি এর পাঠক হোক, দর্শক হোক, এবং সকলে মিলে যদি এই অনুষ্ঠানটাকে শেয়ার করেন, তাহলে অনুষ্ঠানটা ছড়াতে থাকবে, আরো অনেকের কাছে যাবে। আশিসদার কবিতা মানুষ খুঁজে নিয়ে পড়বেন, শুধু তাই নয়, এতে এবং আমার এই প্রোগ্রামটা দেখে আমাকে চিনবেন, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে কবিতার জয়গান, কবিতা জয় হোক, এগিয়ে চলুক তার
নিজস্ব গতিতে, দুর্বার গতিতে। সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আগামী দিন আবার আসবো আরো একজন স্বনামধন্য কবিকে নিয়ে। আপনাদের সকলের ভালো লাগার অনুষ্ঠান শান্তনুর সঙ্গে কবিতায় চেনা কবির ভালো লাগা অনুষ্ঠান। শুভরাত্রি।